আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভয়ঙ্কর সব ভূতের গল্পে আপনাদের স্বাগতম। আজকে আমরা ভয়ঙ্কর কিছু গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের এত আয়োজন শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পগুলো শুরু করা যাক। গ্রামের নাম ছিল পোড়াগাছা। জনবসতি কম, সন্ধ্যার পরপরই এলাকা শুনশান হয়ে যেত। গ্রামের এক কোনায় বড় একটা বাস স্ট্যান্ড ছিল। দূর দূরান্ত থেকে আসা বাসগুলো রাতে এখানে বিশ্রাম নিত। বাস স্ট্যান্ডের পাশে কয়েকটা চায়ের দোকান, ছোট খাবারের হোটেল আর কিছু গ্যারেজ ছিল। তবে এলাকাটা নিয়ে নানা গুজব ছিল। লোকমুখে শোনা যেত গভীর রাতে এখানে অদ্ভুত কাণ্ড ঘটে। কেউ দেখেছে সাদা কাপড় পরে একটা মেয়েকে, কেউ শুনেছে কান্নার আওয়াজ, আর কেউ কেউ বলতো এখানে মাঝে মাঝে বাসের হেডলাইটের সামনে হঠাৎ করেই কেউ এসে পড়ে, কিন্তু কাছে গিয়ে কাউকে পাওয়া যায় না। আমি এই বাস স্ট্যান্ডের পাশে চায়ের দোকানে প্রায় আসতাম। কেউ অপেক্ষা করছে, কিন্তু রিক্সা একটু এগিয়ে নিতেই দেখি মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার শরীর হিম হয়ে গেল, গলাটা শুকিয়ে গেল। চোখের সামনে মেয়েটা, কিন্তু আমি জানি কয়েক সেকেন্ড আগেও সে অনেক দূরে ছিল। আমি আর দাঁড়াইনি, প্যাডেল মেরে সামনে চলে এলাম। কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ আমার রিক্সার পিছনে বসেছে। পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু একটা ঠান্ডা বাতাস যেন আমার গায়ে লাগছে। আমি আর পারছিলাম না, জোরে প্যাডেল মেরে স্ট্যান্ডের দিকে ফিরে এলাম। সেদিনের পর থেকে রাতের বেলা আমি ওই রাস্তা মারাইনি। রাব্বানির কণ্ঠে সত্যিকারের ভয় ছিল। আমি হাসলাম না, কারণ তার মুখ দেখে মনে হচ্ছিল সে সত্যিই কিছু দেখেছিল। তারপর কয়েকদিন কেটে গেল, আমি এই ঘটনাটা ভুলেই গিয়েছিলাম। এক রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলাম, তখন বাজে প্রায় 12টা। আমার মোটর সাইকেলের পেট্রোল কমে গিয়েছিল, তাই ভাবলাম বাস স্ট্যান্ডের পাশে দোকান থেকে এক বোতল পেট্রোল কিনে নিই। বাস স্ট্যান্ডে পৌঁছাতেই দেখি চারপাশে কেমন একটা অস্বাভাবিক নীরবতা। সাধারণত এই সময় কিছু বাস দাঁড়িয়ে থাকে, চায়ের দোকান খোলা থাকে, কিন্তু সেদিন পুরো এলাকা ফাঁকা। একটা বাস দূরে দাঁড়িয়েছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। আমি বাইক থেকে নামতেই শুনলাম খুব হালকা একটা হাসির আওয়াজ, একেবারে মেয়েলি হাসি, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারলাম না। আলোটা একটু কমিয়ে সামনে এগিয়ে দেখলাম, দোকানটার দিকে তাকিয়ে দেখলাম দরজাটা অর্ধেক খোলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ভেতরে ঢুকে ডাক দিলাম, কেউ আছেন? কেউ সাড়া দিল না। আমি একটু ভয় পেলাম, কিন্তু নিজেকে সামলে রাখলাম। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা বাতাস আমার ঘাড় ছুঁয়ে গেল। মনে হলো কেউ ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরলাম, দেখলাম একটা মেয়ে, লম্বা সাদা কাপড় পরা। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো যেন গভীর অন্ধকারের মতো। আমার দম বন্ধ হয়ে আসছিল। এক মুহূর্তের জন্য আমি নড়তে পারছিলাম না। তারপর হঠাৎ করে মেয়েটা আমার দিকে এগিয়ে এলো। আমি পিছনে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, তখন শুনলাম একটা বাসের হর্ন। আমার চোখের সামনে মেয়েটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি তাড়াতাড়ি বাইকে উঠলাম, এক মুহূর্তেও দাঁড়াইনি। পাগলের মতো স্পিড বাড়িয়ে সোজা বাড়ির দিকে ছুটলাম। পরের দিন সকালে বাস স্ট্যান্ডে গিয়ে ঘটনাটা বললাম। লাল মিয়ার রাব্বানি বিষণ্ণ মুখে শুনলো। তারপর লাল মিয়া চাপা গলায় বলল, এখানে বছর 10 আগে একটা মেয়েকে খুন করা হয়েছিল। বাস চালকদের একজন নাকি তার উপর জোর খাটাতে চেয়েছিল, আর সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ বাসের নিচে চাপা পড়ে যায় মেয়েটা। সে রাত থেকে এই এলাকা অদ্ভুত ঘটনা ঘটে। আমি শিউরে উঠলাম। আমার দেখা মেয়েটি কি সেই মৃত আত্মা? সেই রাতের পর থেকে আমি আর গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাই না, কারণ আমি জানি সেখানে কেউ আছে যে এখনো অপেক্ষা করছে। তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক। আমি নয়ন। বছর কয়েক আগের কথা। তখন আমাকে ব্যবসায়ী কাজের জন্য একটা গ্রামে থাকতে হয়েছিল। গ্রামটি ছিল বেশ প্রকৃতিচ্ছন্ন। সামান্য কিছু জরুরি উন্নতি নিয়ে টিকেছিল সেই গ্রাম। একেবারে আধুনিক নয়, আবার পুরোপুরি গ্রামীণও নয়। আমি সেখানে প্রায় 1 মাসের মতো ছিলাম। সেই সময় নানা লোকজনের সাথে পরিচয় হলো, নিমন্ত্রণ পেলাম, আর কিছু কিছু জায়গায় ঘুরেও বেড়ালাম। গ্রামের মানুষজন ছিল খুব মিশুক। ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল আমার গ্রামে থাকা শেষ দিন। বাড়ি ফিরে যাওয়ার আগেই ভেবেছিলাম শেষবারের মতো গ্রামটির একটি ঐতিহ্য উপভোগ করে যাই, তা একা একা। আমি কিছু লোকের মুখে শুনেছিলাম এই গ্রামের প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে একটা ঐতিহ্যবাহী বাজার বসে। তবে সেই বাজারের সঙ্গে জড়িয়ে আছে এক রহস্য। বছরের সেই নির্দিষ্ট মাসটি হলো গ্রীষ্মের মাঝামাঝি। আমি রাতের একটা নির্দিষ্ট সময়ে নিজের থাকা স্থান থেকে বেরিয়ে পড়লাম সেই বাজারের উদ্দেশ্যে। হাতে থাকা একটা টর্চ লাইট নিয়ে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোতে থাকলাম। বেশ কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেলাম সেই বাজারে। সাধারণ এক বাজার, কিন্তু একেবারে সাধারণও নয়। জায়গায় জায়গায় মানুষের ভিড়ে পরিপূর্ণ। যেখানেই চোখ যায় সেখানেই কিছু না কিছু দেখতে পাওয়া যাচ্ছিল। চারিদিকে দিনের আলোর মতো আলোকিত ছিল, অথচ আমি বুঝতে পারছিলাম না আলোর উৎস কি। বোঝার চেষ্টা করেও বিশেষ কিছু বুঝতে পারলাম না।
কিংবা খুব বেশি সময় ধরে চেষ্টাও করিনি। আমি বাজারের নানা স্তর ঘুরে দেখতে থাকলাম। কোথাও মুখরোচক খাবারের দোকান, কোথাও অপূর্ব সব হস্তশিল্পের কাজ, আবার কোথাও নানা ধরনের পোস্টার সাজিয়ে বসেছে বিক্রেতা। কেউ চা খাচ্ছে, বাচ্চারা হইচই করছে, নারীরা নিজেদের মাঝে গল্পে মেতে আছে। আমি নিজেও বেশি ঘোরাঘুরি না করে একটি চায়ের দোকানে গিয়ে বসলাম। চা খেয়ে পয়সা দিতে গেলে দোকানদার তা গ্রহণ করলো না। একাধিকবার চেষ্টা করেও বিফল হলাম। অদ্ভুত লাগছিল ব্যাপারটা। আশেপাশে ছিল শুধু হাসি তামাশা আর আনন্দের পরিবেশ। সবাই সবার সঙ্গে সম্মান এবং আনন্দ ভাগ করে নিচ্ছিল। পরিবেশটা ছিল খানিকটা গরম। কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ঘেমে পুরো চুল ভিজে গেল। দীর্ঘদিন না কাটা চুল বারবার কানে এসে খোঁচা দিচ্ছিল। বিরক্ত হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই চোখ পড়লো একটা নাপিতের দোকানের উপর। ভাবলাম যাই, গিয়ে চুলগুলো কেটে আসি। দোকানে প্রবেশ করতেই চারপাশের পরিবেশটা যেন খানিকটা বদলে গেল। দোকানটিতে লম্বা খাটো নানা ধরনের লোকজন দিয়ে ঠাসা ছিল। আমি গিয়ে একপাশে বসে অপেক্ষা করতে লাগলাম। গরম ভাব ধীরে ধীরে মলিন হয়ে ঠান্ডায় মিলিয়ে যেতে লাগলো। অদ্ভুতভাবে দোকানে থাকা সব লোকজন হয়তো অত্যন্ত ফর্সা, নয়তো অতিরিক্ত কালো। তাদের চোখ দেখে তেমন স্বাভাবিক মনে হচ্ছিল না, আবার পুরোপুরি অস্বাভাবিকও লাগছিল না। একসময় আমার ডাক পড়লো। আমি গিয়ে এক অদ্ভুত চেয়ারে বসলাম। সাধারণ চেহারার এক তরুণ চুল কাটতে শুরু করলো, আর আমি নিশ্চিন্তে বসলাম। কিন্তু সেই নিশ্চিন্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। চুল কাটার শেষ মুহূর্তে টের পেলাম আমার শরীর থেকে ধীরে ধীরে সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছে। এই সমস্যাটা আমার বহুদিনের। কখন শুরু হয় আর কখন শেষ হয় তা আমার জানা নেই। কিছুক্ষণের মধ্যে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেল। আমি ছেলেটাকে থামিয়ে দ্রুত পাশের একটা চেয়ারে গিয়ে বসি এবং হাঁপাতে থাকি। সেদিন কেন জানি সমস্যাটা চরম পর্যায়ে পৌঁছেছিল। কিছুই বুঝতে পারছিলাম না। এত অস্থিরতা, এত যন্ত্রণা আমি কখনো অনুভব করিনি। আমি মনে মনে আল্লাহকে ডাকছিলাম, হে আল্লাহ, আজ বুঝি আমার শেষ দিন। আমার সব পাপের জন্য ক্ষমা করে দিও আল্লাহ। হঠাৎ একজন বলে উঠল, এই তাকে এখানে শুইয়ে দাও, আর কেউ পানি আনো, চোখ মুখে ছিটিয়ে দাও। আমি সম্পূর্ণ শক্তিহীন হয়ে চেয়ারে বসেছিলাম, যেন এক নিথর লাশ। দৃষ্টি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ টের পেলাম কেউ আমাকে চেয়ার থেকে তুলে এক নরম বিছানায় শুয়ে দিল। আমার যন্ত্রণা তখনও বাড়ছিল। মনে হতে লাগলো আমার পরিবারকে কি শেষবারের মতো আর দেখতে পাবো না। আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। ঠিক তখনই আমার চোখে মুখে ঠান্ডা পানির ছিটা পড়ল। প্রথমবারের মতো আমি হালকা চোখ খুলতে পারলাম। সামনে দেখলাম এক বৃদ্ধ আমার মুখে পানি ছিটাচ্ছে। তার শরীর থেকে যেন এক অদ্ভুত মিষ্টি সুগন্ধ আর আলো বের হচ্ছিল। তিনি বলতে থাকলেন, চোখ খুলে রাখো বলছি। কিন্তু আমি আর পারছিলাম না। মুহূর্তের মধ্যেই গভীর অন্ধকারে তলিয়ে গেলাম, যেন অজানা জলের নিচে সাঁতার কাটছি, কোনো রকমে কিনারার খোঁজ করছি। হঠাৎ শরীরে একটা হালকা অনুভূতি টের পেলাম, আর ঠিক তখনই আমার চোখ খুলে গেল। আমি এখনো সেই নাপিতের দোকানেই আছি। আশেপাশে স্বাভাবিকভাবে চুল কাটা চলছে। আমি দোকানের এক কোনায় বিছানায় শুয়ে আছি। আমাকে জাগতে দেখে ছেলেটি হাসি মুখে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? হ্যাঁ বলতেই সে খুশি হয়ে আমাকে অভিনন্দন জানালো। কিছুক্ষণ পর আমি উঠে দাঁড়ালাম। তাদের সবাইকে বিদায় জানিয়ে দোকান থেকে বেরিয়ে এলাম, কিন্তু তারাও আমার টাকাটা নেয়নি। আর সেই বৃদ্ধ লোককেও আমি আর কোথাও দেখতে পেলাম না। বাইরে বের হতেই হতভঙ্গ হয়ে গেলাম। কই বাজার, কোথায় গেল এত দোকানপাট আর লোকজন? লোকজন না হয় সরে গেছে, কিন্তু দোকান আর বাজারের জিনিসপত্র? শুধু দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, সেই দোকান যেখানে আমি আগে চা খেয়েছিলাম। কিছুটা হতবুদ্ধি হয়ে পিছনে ঘুরতেই দেখলাম কোথায় সেই চুল কাটার দোকান। অবাক হয়ে চায়ের দোকানের কাছে গিয়ে দাঁড়াতেই দোকানি এক অদ্ভুত হাসি দিয়ে বলল, আবারও আসবেন পরের বছর, এবছর বাজার শেষ। আমি কিছু না বুঝেই মুচকি হাসি দিলাম। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সেই রাতের পর থেকে আমার সেই জটিল অসুস্থ আর কোনোদিন হয়নি। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। আমাদের এত আয়োজন শুধু আপনাদের জন্য। সেজন্য গল্প যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর গল্পগুলো আমাদের শেয়ার করতে পারেন। গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com। তো চলুন বেশি দেরি না করে আজকের শেষ গল্পটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মানহা। মানুষের জীবনে এমন অনেক ঘটনা থাকে যা মনে পড়লেই মেরুদণ্ড দিয়ে বয়ে যায় হিমেল হাওয়া। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা মনে পড়লে আজও আমি আটকে উঠি। আমার বাবারা দুই ভাই। ঘটনাটা যখন সূত্রপাত তখন আমার বাবার বিয়ে হয়নি। আমার বড় চাচুর তখন নতুন নতুন বিয়ে হয়েছে। চাকরির সুবাদে তিনি বেশিরভাগ সময় বাড়িতে থাকতেন না। তখন বাড়িতে থাকতো শুধু আমার দাদা, দাদি, চাচি আর আমার বাবা। মূল ঘটনা শুরু হয় আমার চাচিকে কেন্দ্র করে। নতুন বিয়ে হয় তিনি আমাদের বাড়ির সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না। বলে রাখা ভালো, আমার দাদা বাড়ি ছিল একদম আজোপাড়াকায়। আমার দাদা বাড়ির চারপাশে ছিল প্রচুর গাছগাছালি, তাই দিনের বেলাতেও গা ছমছমে পরিবেশ বিরাজ করত। বাড়ির একদম গা ঘেঁষেই ছিল বিরাট একটা তেঁতুল গাছ। লোকমুখে শোনা যায় এই গাছটা নাকি বেশ পুরনো।
অনেকেই বলতেন ওই গাছটিতে নাকি গদরের মানে কোনো খারাপ কিছুর বাস আছে। গ্রামের ভাষায় যেটাকে বলে গদর। এবার মূল ঘটনায় আসি। তখন ছিল বর্ষাকাল, তাই দাদিমা চাচিকে দ্রুত রান্না সারতে বলেছিলেন। তখন অবশ্যই দুপুর 12টা বাজে, তবে আকাশ দেখে মনে হচ্ছিল সন্ধ্যা নেমে গেছে। সেদিন চাচু ছুটির কারণে বাড়িতে এসেছিলেন, তো চাচি তাড়াতাড়ি রান্না সেরে গোসল করতে গেলেন। ঠান্ডা পরিবেশে গোসল করতে তার বেশ ভালোই লাগছিল। গোসল সেরে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তার চোখ গেল সেই তিতুল গাছটার দিকে। তিনি দেখলেন মানুষের মতো কিছু একটা গাছ বেয়ে উপরের দিকে উঠছে। দেখতে মানুষের মতো হলেও গায়ের রং কালো কুচকুচে। চাচি কিছু না ভেবেই সেটির দিকে পাথর ছুঁড়ে মারলেন। সাথে সাথে সেটি চাচির দিকে ফিরে তাকালো। চাচির ভাষ্য মতে সেটি দেখতে মানুষের মতো হলেও মুখ ছিল কুকুরের মতো, তবে দাঁতগুলো ছিল খুব তীক্ষ্ণ, চোখটা ছিল লাল টকটকে, যেন চোখের মধ্যে অগ্নি শিখে চলছে। মুখ থেকে লালা ঝরছিল। এই দৃশ্য দেখে চাচি ভয় জমে গেলেন। সেই দানবটার দিকে পাথর মারার কারণে সেটি রাগে গজগজ করছিল। মুহূর্তের মধ্যেই সেটি চাচির দিকে ছুটে আসতে লাগলো। চাচি তখন এক চুল পরিমাণ নড়তে পারছিল না, কিন্তু সেটা চাচির একটু কাছে আসতেই অদৃশ্য হয়ে গেল। চাচি বুঝতে পারলেন তার হাতে থাকা তাবিজটির জন্যই তিনি প্রাণে বেঁচে গেলেন। এরপর তিনি ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ না। সন্ধ্যার দিকে চাচির মনে পড়ে যে ছাদ থেকে কাপড় চোপড় আনা হয়নি। তখন মাগরিবের আজানের আর মাত্র কিছুক্ষণ বাকি ছিল। দাদি তখন উজু করছিলেন। চাচি বলেন তখন তিনি নিজের হুঁশেই ছিলেন না। তিনি কাউকে কিছু না বলে চুল খোলা রেখে ছাদে চলে গেলেন। ছাদে ওঠা মাত্রই তিনি কিছু একটার গোগানির শব্দ পাচ্ছিলেন। তিনি ভয়ে ভয়ে ছাদের দরজা খুললেন। কাপড় চোপড় নিয়ে ভেতরে আসতে যাবেন, তখন তার চোখ গেল তেঁতুল গাছের দিকে। তার সমগ্র শরীর কাঁপুনি দিয়ে উঠল। সেই দানবাকৃতির প্রাণীটি তার থেকে কয়েক হাত সামনে দাঁড়িয়ে আছে। তিনি প্রচন্ড ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। চিৎকার শুনে আমার দাদি এবং চাচু ছাদে দৌড়ে গেলেন। চাচিকে তারা ছাদে অচেতন অবস্থায় পেলেন। তারা চাচিকে দ্রুত নিচে নিয়ে এলেন এবং মসজিদের এক হুজুরকে ডেকে আনলেন। হুজুর এসে চাচিকে ঝাড়ফুঁক করলেন, পানি পরা দিলেন। চাচির গান ফিরলেই তিনি বারবার ভয় চিৎকার করছিলেন। হুজুর তাকে কোনোভাবে শক্ত করলেন। হুজুর দাদাকে বললেন চাচির উপরে গদরের নজর পড়েছে। চাচি সেবারের মতো বেঁচে গেলেন। 2023 সাল সেবার ঈদে আমরা সকল কাজিন মিলে দাদা বাড়িতে বেড়াতে গেলাম। ঈদের 2 দিন আগে সকল কাজিন মিলে ঠিক করলাম ছাদে যাব, সেখানে গিয়ে আড্ডা দিব। যেই ভাবা সেই কাজ। রাত 12টা তখন, সকালে ঘুমিয়ে পড়েছিল। আমরা কাজিনরা সকলে মিলে চুপি চুপি ছাদে গেলাম যেন কেউ টের না পায়। চিলেকোঠার মতো একটা রুমে গিয়ে আমরা সকলে বসলাম এবং আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ মনে হলো ছাদে কেউ পা ঘষে হাঁটছে। তখন প্রচন্ড বজ্রপাত হচ্ছিল, মৃদু বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা সকলে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করলাম। আমরা কিছু একটার গোঙানির আওয়াজ পাচ্ছিলাম। হঠাৎ বাতাসের দমকা হাওয়ায় জানালাটা শব্দ করে খুলে গেল। বিদ্যুতের ঝলকানিতে দেখলাম তেঁতুল গাছটায় কিছু একটা ঝুলছে। ভয়ে আমরা চিৎকার দিয়ে নিচে নেমে গেলাম। সবাই জেগে গেল। দাদি সব শুনে আমাদের বেশ বকলেন। পরের দিন দাদি এক হুজুরকে এনে সমস্ত বাড়ি বন্ধ করে দিলেন এবং বাড়ির চারদিকে 4টা পেরেক পুঁতে দিলেন। গদর সম্পর্কে তিনি আর বেশি কিছু বললেন না। আমি আজও ভাবি কি ছিল সেটা। হয়তোবা চাচির দেখা সেই গদরই ছিল। তো এই ছিল আজকের আমাদের গল্পগুলো। আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর গল্পগুলো আমাদের শেয়ার করতে পারেন। আমরা সেটা সবার মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com।